প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আসলে বিদ্যুৎ থাকছে না। আমি 15-20 মিনিটের ছোট ছোট করে ভিডিও করি, সেই 15-20 মিনিটও থাকছে না। আসছে 5, 7, 10 মিনিট, চলে যাচ্ছে, আবার আসছে 1-1.5 ঘন্টা। যাক, ভিডিওটির শিরোনাম দিচ্ছি তারেক রহমানের দৃষ্টিশক্তি আটকে আছে তার দু চোখের পাতার নিচে। তারেক রহমান যেখানেই যাচ্ছেন, যে বক্তব্যই রাখছেন, ভুলে ভরা, উদাসীনতায় ভরা, এতটাই তাৎপর্যহীন যে সমালোচনার খোরাক জমাচ্ছে। তার স্ক্রিপ্ট রাইটার কারা? এসব আয়োজনের মুখ্য ভূমিকায় কারা? কারা তার সামনে এইসব লোকজনকে খুঁজে বের করে এনে তার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে? তারেক রহমানের হাত দিয়ে তাদেরকে পুরস্কৃত বা কার্ড বিতরণ করে দিয়াচ্ছে, তাদেরকে আবার মিডিয়াতে এনে ব্যাকডেট, তাদের পিছনের রাজনৈতিক কেরিয়ার বা মতাদর্শের যে ছবিগুলো, কর্মকাণ্ডগুলো বৃহৎ আকারে পুরো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এটা কি ষড়যন্ত্র, নাকি কোনো দূরদর্শিতারই অভাব, নাকি তিনি যাদেরকে তার চারপাশ ঘিরে রাখার দায় দায়িত্ব দিলেন তাদের ভিতরে নীরবে কোনো কালসাপ বসে আছে? সদ্য সমাপ্ত হলো 2 দিন আগে কৃষক কার্ড দেওয়ার। ওইখানে একজনকে তিনি কৃষক কার্ড দিলেন। পরক্ষণের থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে, তিনি বিদেশে থাকেন, তিনি বিগত দিনে আওয়ামী লীগের, কৃষক লীগের কোন একটি পদে ছিলেন। তিনি ধর্নাঢ্য, বর্ণাঢ্য, অর্থশালী একজন মানুষ। তো কৃষক কার্ড কাদেরকে দেওয়া হচ্ছে, উনি কি আসলেই সেই পর্দায় পড়ে কিনা? এদেরকে খোঁজা লাগছে না, এদেরকে কারা সামনে এনে দাঁড় করিয়ে দিচ্ছে। এখানে একটা জিনিস, এর আগে ঢাকাতে তিনি যখন ফ্যামিলি কার্ড দিলেন, একজন মহিলাকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরে সাংবাদিকরা তাকে ফোকাস করছে এভাবেই যে কার্ড পেয়ে সে যে আনন্দিত, সে স্লোগান দিচ্ছে, জয় বাংলা, জয় শেখ হাসিনা। তো এদেরকে টার্গেট করে এনেই সামনে এগিয়ে দেওয়া হচ্ছে, এবং সামনের থেকে যখন পিছনে নিয়ে আসছে মিডিয়া, তাদেরকে একেবারে টার্গেট করে, ইন্ডিকেট করে তাদের মুখ দিয়ে বক্তব্যগুলো আবার ছড়িয়ে দিচ্ছে সামাজিক যোগাযোগের মধ্য দিয়ে। কিন্তু সবচেয়ে ভয়াবহ হচ্ছে স্ক্রিপ্ট রাইটার। এরা কারা? কাদেরকে তিনি চারপাশ ঘিরে, যে স্ক্রিপ্ট রাইটার, তাদেরগুলো দায়িত্ব তো বিশেষভাবে হয়তো প্রচার সম্পাদকেরা করে, বা তার যে প্রেস সচিবগুলো থাকে, বা একান্তই যে তথ্য কর্মকর্তাও একজন থাকেন, সরকারি বিসিএস কর্মকর্তা, একজন তথ্য অফিসার থাকেন তিনি, অথবা তার ব্যক্তিগতভাবে এই স্ক্রিপ্ট রাইটারগুলো যারা লিখে দেন, এডিট করে দেন, সংশোধন করে দেন, এরা কারা? কোন পর্যায়ের এরা? কতটুকুন বিগত দিনের খোঁজ খবর রাখেন এরা? যে ভাসানী মারা গেল 76 সালে, তিনি কিভাবে সেটা 79-তে আবার শেখ মুজিব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধানের শীষ তার হাতে তুলে দিয়েছিলেন? এরা কি শুধু বাগ্মিতা, নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার, নাকি স্ক্রিপ্ট রাইটারের লেখাই ছিল? হ্যাঁ, বক্তব্য তো আসছে, সেটাও কি এডিট করে কেউ এআই দিয়া তৈরি করে ছেড়ে দিল? কিন্তু সেখান থেকেও তো কথা হওয়ার প্রয়োজন ছিল যে ভুল ব্যাখ্যা করা হচ্ছে বা যে কোনো কিছুই হচ্ছে না কেন। এর পিছনে কারা কাজ করছে? উনি লন্ডনে ছিলেন, প্রকৃতপক্ষে উনি অনেক কিছুই জানেন না। যেটা জানেন শোনা কথা, সীমিত আকারে, এবং যারা বলেছে তারা তাদেরকে এমনভাবে উপস্থাপন করেছেন যে একেবারে বিশ্বস্ত, চূড়ান্তভাবে পরীক্ষিত নেতা হিসাবেই জনাব তারেক রহমানের কাছে তারা প্রেজেন্টেটিভ হয়ে
দাঁড়িয়েছেন। এই যে রিপ্রেজেন্টেটিভ হয়ে নিজেকে এমনভাবে দাঁড় করিয়ে বিশ্বাসের জায়গা দখল করে রেখেছে যে 17 বছর মূল বিএনপি কারা কারা ধান খেতে ঘুমিয়েছে, কারা নৌকায় মাঝ নদীতে মাঝিদের নৌকায় ঘুমিয়েছে, কারা গাছের ডালে গামছা দিয়ে নিজের শরীর বেঁধে রেখে ঘুমিয়েছে, কারা এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে বিভিন্ন পেশায় শ্রমিক লেভেল ক্ষুদ্র ব্যবসা করে কোনো রকমের ছদ্মবেশ ধারণ করে সংসার চালিয়ে আবার হাজিরা দিনে সে ওঠে হাজিরা দিয়ে রাতারাতি আবার তারা এলাকা ছাড়তে হয়েছে, কারা হিল ট্যাক্সের গহীন জঙ্গলি উপজাতিদের সাথে মিশে তাদের জুম খেতে কাজ করে শ্রমের বিনিময়ে সেখান থেকে টাকা নিয়ে সংসারে পাঠিয়ে সেই সংসারটিকে টিকিয়ে রেখেছেন। এসব তথ্য কে দেবে, কিভাবে তিনি জানবেন? এই যে এমপি হয়েছেন এবার যারা, এই এমপিরা কতজন বিএনপি 17 বছরের আন্দোলনের ভিতরে ছিলেন, আন্দোলনের মুখোমুখি ছিলেন, আন্দোলনমুখী ছিলেন, কতজন একেবারে আদর্শিক বিএনপির হয়ে নেতাকর্মীদের পাশে সংগঠনের জন্য দায়িত্ব পালন করেছেন? আমি আমার জেলার একজনকে চিনি, যিনি এখন পূর্ণাঙ্গ মন্ত্রী, বিতর্কিত নেতা, যার আন্দোলনে কোনো জায়গায় বিএনপির এই 17 বছরের বিন্দুমাত্র কোনো ভূমিকায় তাকে দেখা যায়নি, অথচ তিনি চূড়ান্তভাবে নমিনেশন পেয়েছেন। বিজয়ী হয়েছেন কিভাবে তিনিই ভালো জানেন, এলাকার মানুষই জানেন কিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পূর্ণাঙ্গ মন্ত্রী, পোঙ্গামারা মন্ত্রী বললে আবার অপমানিত হবে মন্ত্রীদের, পোঙ্গামারা বলবো না, পূর্ণাঙ্গ মন্ত্রী। তো ইন্দ্রার যে মন্ত্রিত্ব হয়েছেন, ইন্দ্রা কতটুকুন সুযোগ পান তারেক রহমানের মুখোমুখি বসে সৎভাবে বুক উঁচু করে ঘাড় উঁচু করে দিয়ে তার এলাকার কে কে প্রকৃতপক্ষে বিএনপি, কাদের নামে মামলা ছিল, কারা কোন ভূমিকা রেখেছে, তিনি নিজে কি জানেন? তিনি কি বলবেন তারেক জিয়ার সামনে বসে? তারেক জিয়ার কাছে তার এলাকার তথ্য কিভাবে তিনি উপস্থাপন, তিনি নিজেই তো জানেন না, অনুপস্থিত ছিলেন। তো এই যে তাকে ঘিরে যে উপদেশ মণ্ডলী তৈরি করে তিনি যাদেরকে উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, বা যারা তার ঘিরে চারপাশ ঘিরে নিরাপত্তার দায়িত্ব থেকে সর্বসাকুল্যে নিয়ন্ত্রণের ভিতরে রেখেছেন, ইন্দ্রা কারা? ইন্দ্রা অত্যন্ত উচ্চাভিলাষী জীবনযাপনের উদ্দেশ্য নিয়ে লন্ডনে গিয়েছিলেন। সেই লন্ডনে গিয়েই কোনো লিঙ্কের মাধ্যমে কারোর মাধ্যমে তারেক জিয়ার সামনে পড়েছেন এবং তারেক জিয়ার সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক গড়ে তোলেই এপারের থেকে কি যাচ্ছে ওখানে গিয়ে হয়তো তার কাছে এই তথ্য দিয়ে বিশ্বস্ত জায়গাটায় এসে পড়েছেন। এসে এখনো সেই বেড়াজালের ভিতরে খড়ের ভিতরেই তারেক জিয়াকে এমনভাবে আটকে রেখেছেন, বাইরের দৃশ্য তার চোখে ঢুকবার মতো সুযোগটাই নেই। আমরা কি এভাবে ধরতে পারি যে তিনি যে প্রধানমন্ত্রী হয়েছেন, আসলে কি তিনি সেটা জানেন যে তিনি প্রধানমন্ত্রী, নাকি জেনেও ওই তার জায়গায় কাউকে রিপ্রেজেন্ট করে এমন কাউকে দিয়ে রাষ্ট্রের দায়িত্ব ছেড়ে দিয়েছেন যে বর্তমান প্রধানমন্ত্রীর যত দায়িত্ব তুমি পালন করো, আমি একটু ব্যাকডেটেড হচ্ছি। ব্যাকডেটেডটা কি? তিনি হয়তো এখন যেটা দৃশ্যমান হচ্ছে আস্তে আস্তে কৌশলে 1/11 কুশীলবকে তিনি 17 বছর স্মরণের স্বপনে জাগরণে চিন্তায় ভাবনায় কল্পনায় ধারণ করেছেন। তাদের মুখস্মৃতি, তাদের বাক্য সংলাপ, তার উপরে যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তাদের সমস্ত কর্মকাণ্ড কার্যকলাপ তিনি স্মৃতিতে এমনভাবে এক মালা গেঁথে রেখেছেন যে প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি হয়তো সেই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারছেন না। তিনি সেই জায়গায় ঘুরপাক খাচ্ছেন এবং কারা তাকে দেশ থেকে বাধ্য করেছিল, কারা তাকে শরীরের উপরে শারীরিকভাবে নির্যাতনের অংশীদারের ভিতরে ছিলেন, তিনি হয়তো তাদেরকে টার্গেট করে সেই জায়গাতেই বুঁদ হয়ে পড়ে আছেন, সেই জায়গাতেই আটকে আছেন যেখান থেকে তিনি মানসিকভাবে, শুধু মানসিক না শারীরিকভাবেও, এবং তার চিন্তাধারা কর্মের কাণ্ডের ভিতর থেকেও তিনি যে প্রধানমন্ত্রী
এই ভূমিকায় অবতীর্ণ হতে পারছেন না। তিনি সেখানেই সেই 17 বছর আগের হয়তো 1/11 কুশীলবদের খুঁজে বের করতে তার মস্তিষ্ক নিয়োজিত রেখেছেন, এবং তার যে দৃষ্টিশক্তি সেটা বাইরে না গিয়ে তিনি চক্ষু বুঝে অভ্যন্তরের অত্যন্ত অন্তর্দৃষ্টিকে খুব হাই পাওয়ারের লেন্স লাগিয়ে তাদের উপরে সার্চ করে খুঁজে 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 বের করার চেষ্টা করছেন। হয়তো তিনি তার অসহায় মাকে দুর্দিনে কারা ক্যান্টনমেন্টের বাসা থেকে অত্যন্ত ন্যক্কারজনকভাবে বের করে দিয়েছিলেন এক বস্ত্রে, অনাহারী অবস্থায়, তিনি খেতেও পারেননি। হয়তো পুত্র হিসাবে তার সেই জায়গাটা, তার যে হৃদয়ের হাহাকার, তার যে আত্মক্রন্দন, তার যে আত্মার দীর্ঘশ্বাস, তিনি সেখানেই নিবদ্ধন হয়ে আছেন। তিনি জীবিত মাকে এসে পান নেই। তার কাছ থেকে আরও কিছু সন্তান হিসাবে যে কথা, তার সে নির্যাতনের পরে তার কাছ থেকে যতটুকু আদর যত্ন স্নেহ পাবার কথা ছিল, সেই সব জায়গাতে বিশাল একটি জায়গা শূন্য অবস্থানে রয়ে গেছে তার ভিতরে। হয়তো তিনি সেই শূন্য জায়গাটাই হাতড়ে বেড়াচ্ছেন কোকোকে, তার মাকে, বাল্যকালে হারানো তার পিতাকে। তিনি সেইখান থেকে হয়তো বের হয়ে আসতে পারছেন না। কিন্তু অন্তত এখান থেকে তার একটু সজাগ হওয়া প্রয়োজন। তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, তাকে 1/11 ভিতরে পড়ে থাকার কোনো প্রয়োজন নেই। তাকে ক্যান্টনমেন্টে তার মায়ের যে অসহায় অবস্থায় বের করে দেওয়া, সেখানেও কি আদতে প্রয়োজন আছে? হ্যাঁ, কড়াই গুন্ডায় বিন্দু বিন্দু করে দাড়ি কমা হিসাব করে তাদেরকে বের করে আনা প্রয়োজন আছে। মানুষ যে যে অবস্থায় যত বড় ক্ষমতাশালী হোক না কেন, যত বড় পদ পদবিতে অনেক শক্তিশালী হোক না কেন, যে যত বড় নিজের শারীরিক শক্তি, কুশরত, বুদ্ধিমত্তা যেখানে যাই হোক ঘটুক না কেন, তারপরে রাষ্ট্রের দায়িত্ব নিয়ে আরও ক্ষমতাশালী হয়ে উঠুক না কেন, শেষ পর্যন্ত তার নিজের ভিতরে লুকিয়ে থাকা তার চরিত্রকে, তার যে অভ্যন্তরীণ যে বিহেভিয়ার, সেটা যে কোনোভাবেই হোক একসময় না একসময় প্রকাশ পাবেই। সে যত আইন কানুন দিয়েই সীমাবদ্ধতা থাক না কেন, সে যত রাষ্ট্রীয় সাংবিধানিকভাবে যত তাকে সীমাবদ্ধতার ভিতরেই আয়ত্তে রাখা হোক না কেন, ব্যক্তি মানুষের আক্রোশ, রাগ, ক্ষোভ, এটা একসময় না একসময় সুযোগ পেলে বের হয়ে আসবেই। মানুষ ক্ষমতায় গেলে তার ক্ষমতা প্রদর্শনের জন্য কিসের আইন, কিসের কানুন, কিসের সংবিধান, কিসে তার অর্পিত দায়িত্ব, হৃদয়ের জ্ঞান অনেক সময় আনকন্ট্রোল হয়ে পড়ে। 1/11 সেই কুশীলবেরা তার মাকে যারা ক্যান্টনমেন্ট থেকে বের করে দিয়েছিল, তারা আইনকে তোয়াক্কা না করে নিজেদের ক্ষমতা বলে সেটা প্রয়োগ করেছে। সে যে বাহিনীরই হোক, সিভিল সরকারের হোক, যেই হোক না কেন, তারা যে অন্যায়টা করেছে এটার দায়িত্ব রাষ্ট্র খুঁজে বের করবে। সে প্রধানমন্ত্রী, সে রাষ্ট্রের হাল ধরে থাকবে, রাষ্ট্রের নিয়ম মাফিক, আইন মাফিক সেটা তন্ন তন্ন করে খুঁজে বের করে আইনের সম্মুখীন করবে। এর জন্য তিনি কেন দায়ী হবেন? তিনি যদি ব্যক্তিগতভাবে সেই সীমাবদ্ধতার ভিতরে, সেই জায়গাটার ভিতরে ঘুরপাক খেতে থাকেন এবং সেইটাই ভিতরে আবদ্ধ থেকে খুব অল্প সময়ের ভিতরে এমনভাবে নিজেকে প্রত্যয়ন করেন, যেমনভাবে নিজেকে উপস্থাপিত করেন যে তিনি অত্যন্ত আক্রোশের, অত্যন্ত জ্বালাময়ী, অত্যন্ত প্রতিশোধমুখর হয়ে ক্ষমতায় ধাপিত হয়েছেন এবং রাষ্ট্রের সকল কর্মকাণ্ডকে পিছনে ফেলে তোয়াক্কা না করে তিনি শুধু সেই প্রতিশোধের দিকেই এমনভাবে নিরিখ বেঁধেছেন যে তার সামনে এটা ছাড়া আর যেন কোনো কর্মকাণ্ড নেই, আর যেন কোনো কাজই নেই প্রধানমন্ত্রী হিসাবে। তাহলে রাষ্ট্র কোথায়? তাহলে এদেশের আইন কানুন কোথায়? সে যে বাহিনীরই হোক না কেন, মানুষ হিসাবে যখন বাহিনীর হলেও, যে কোনো কেউ হলেও অপরাধ করে বসে, সে অপরাধের জন্য রাষ্ট্র, সে অপরাধের জন্য
বিচারালয়, তার সামনে তাকে নিয়ে আসার জন্য তাদের অপরাধী যথেষ্ট, তাদের অপরাধী তাদেরকে টেনে হিঁচড়ে আদালতের কাঠগড়ায় নিয়ে যাবে। এই জায়গাটাতেই শেখ হাসিনাও বারবার যেটা ভুল করে গেছেন, তিনি বারবার যেটা বলে গেছেন, স্বজন হারানোর বেদনা। তিনি স্বজন হারিয়েছেন। স্বজন শরীরের অঙ্গ নয়, স্বজন দেহের কোনো পার্ট নয়, স্বজন একটি বন্ধন মাত্র। মনে রাখতে হবে, ভাই বোন এক মায়ের গর্ভ থেকে জন্ম নিলেও আমার শরীরের অংশ নয়, সে স্বজন, সে পার্শ্ব চরিত্র। কিন্তু সরাসরি মায়ের গর্ভের থেকে যে সন্তান জন্মেছে সেটাই হলো আপনজন, সেটাই হলো প্রিয়জন। সেটা হারানোর বেদনা আর স্বজন হারানোর বেদনা এক নয়। স্বজন হারানোর বেদনা ভুলে যাওয়া যায়, কিন্তু আত্মার বন্ধন থেকে, যে নিজের শরীরের ভিতর থেকে সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছেন, তার শরীরেরই অংশ, রক্ত মাংসে, তার হারানোর বেদনা, ব্যথা এদেশের মানুষ কিভাবে ভুলবে? তার ভাইরা, বাবারা অত্যাচারিত ছিলেন, মানুষ ঘৃণা ভরে তাদেরকে হত্যা করেছে স্ব ইচ্ছায়। মানুষ উৎফুল্ল হয়েছে, উৎসুক জনতা সেটা নিয়ে রাস্তায় মিষ্টি খাওয়া খাই করেছে। কিন্তু জুলাই আগস্টের যে মা তার সন্তানকে হারিয়েছে, সেই মা তো সেই সন্তানকে গর্ভে ধারণ করেছে। একজন পিতা তার কোলজোড়া আদরের সন্তানকে হারিয়েছে। সেই সন্তান তো সেই পিতার দেহের একটি অংশ, শরীরের অংশ, তার থেকেই অঙ্কুরিত এই সন্তান, তাদেরকে হারিয়েছে। এখন শেখ হাসিনার সেই স্বজন হারানোর বেদনা করতে করতে তিনি হারিয়ে গেলেন। এখন আমরাও যদি এই সময়ে যদি সেই জায়গাটাতেই ঘুরপাক খাই, সেই কথাকেই ইনডাইরেক্টলি বোঝাবার চেষ্টা করি, বলবার চেষ্টা করি, সেই চিত্র, সেই চরিত্র অন্যভাবে রূপায়িত করার চেষ্টা করি, পার্থক্যটা কি কোথাও থাকবে? একাকার হয়ে যাবে সবকিছু, এক সুতায় বাঁধা হয়ে যাবে সবকিছু। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, রাষ্ট্র আছে, মানুষের অনুভূতি, আবেগ, অনেক দিগন্ত জোড়া ভালোবাসার একটি জায়গা আছে ম্যাডামের প্রতি, জিয়াউর রহমানের প্রতি, তাদের সন্তান হিসাবে আপনার প্রতি অনেকটা অনুভূতির জায়গা আছে। যেভাবে মানুষ ভাবে, চিন্তা করে, একটি অসহায় ছেলে, তার কেউ নেই, তার পাশে দাঁড়াইতে হবে। কিন্তু সে যদি সেই জনগণের দায়িত্বটি না নিয়ে শুধু তার পরিবারের ভিতরে, পরিবার এবং তাকে নির্যাতনের আক্ষেপ নিয়ে সেই জায়গাটাতে সীমাবদ্ধ থাকে আর পুরা রাষ্ট্রকেই উদাসীনভাবে রেখে দেয়, মানুষ হারিয়ে যাবে তার কাছ থেকে। ভালোবাসার জায়গাটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে। আপনার আশেপাশে যারা আছে, যারা স্ক্রিপ্ট রাইটার আছে, যারা এই আয়োজনগুলো অনুষ্ঠিত করবার জন্য দায়িত্বে আছে, তাদেরকে সজাগ হইতে হবে। আরও বিবেচনার সাথে কাকে কোথায় বসাবেন, সেই সাথে আপনি কি বলছেন, কি রিপ্রেজেন্টেটিভ করছেন, কি ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। আপনি কি আপনার পরিবারকে নিয়েই সামনে আগাচ্ছেন, নাকি পুরো রাষ্ট্রকে নিয়ে সামনে আগাচ্ছেন? রাষ্ট্রের সাথে থাকবেন আশা করি। পরিবার পুরো রাষ্ট্র কাঁধে তুলে নেবে যদি আপনি রাষ্ট্রের নেতৃত্ব দিয়ে পুরা মানুষকে আপনার আপন করে ভাবতে শেখেন। আপনার আম্মা বলেছিলেন, এদেশ ছাড়া বাইরে আমার কোথাও কেউ নেই, এদেশের মানুষই আমার সন্তান, আমার প্রিয়জন। শুধু একটি কথার যদি তাৎপর্য বোঝার চেষ্টা করেন, আমি এতক্ষণ যেটা বললাম সমস্ত কিছু এর ভিতরেই রয়ে গেছে। আপনি এই জায়গাটাতে ফিরে আসুন, মানুষ যেটা নিয়ে কথা বলছে সেই জায়গাটা একটু পরিষ্কার হবে, একটু পরিষ্কার করে দেওয়ার সুযোগ করুন, আমরা সম্মানিত বোধ করব। আসসালামু আলাইকুম।